এশিয়া কাপ যখন আসে বাংলাদেশ তখন উপরের দিকে থাকে, এরকম আমাদের দেশে যখন হয়েছে আমরা এরকমটাই চিন্তা। কিন্তু এশিয়া কাপের ফরম্যাটটা যখন T20, প্রথম প্রতিপক্ষ যখন আফগানিস্তান হয়, তখন কী কারণের জন্য একটা বাড়তি চাপ তৈরি হয়, ভয়ের বিষয়ে চলে আসে সামনে। এটা দর্শকদের থেকে শুরু করে ক্রিকেটারদের মধ্যেও যায় যুক্ত হয়। কারণ কি? কারণ হচ্ছে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের T20 ক্রিকেটের সামর্থ্য এবং সামর্থ্যের প্রয়োগের পার্থক্য। এবং সবশেষ যে ম্যাচটা আফগানিস্তান খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, তারা যেভাবে জিতেছে ম্যাচটা, এটা আসলে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম এবং আফগানিস্তানের ওরকম পারফরমেন্স। এমনিতেই তো আফগানিস্তান T20-তে সমীহ জাগানো দল। ওই পারফরমেন্সটা শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের পারফরমেন্সটা ওই সমীহটাকে ভয়ে রূপান্তরিত করেছে বলে আমার মনে হয়। এবং আলটিমেটলি আপনি যখন কোনো প্রতিপক্ষকে সমীহ করবেন সেই পর্যন্ত ঠিক আছে, প্রতিপক্ষের সামর্থ্যে আপনি সম্মান জানাবেন সেটাও ঠিক আছে, কিন্তু যখন আপনি ভয় পাবেন তখন পুরো পরিস্থিতি উল্টে যেতে বাধ্য। বাংলাদেশের ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আফগানিস্তানের প্রতি সম্মান থাকবে, সমীহ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু ভয়টা অবশ্যই থাকা যাবে না। আমি লক্ষ্য করলাম আপনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে বাংলাদেশ দল যে অভিজ্ঞ অন্য যে কোনো দলের তুলনায় সেটি আপনি লিখেছেন। এটা একটু আমাদের দর্শকদের জন্য একটু বিশ্লেষণ করবেন? দেখেন, একটা সহজ ব্যাপার হচ্ছে কি যে বাংলাদেশের এখন যে সেটআপটা আছে T20 সেটআপটার কথাই শুধুমাত্র আমি বলছি। এইখানে হাতে গোনা 2-3 জন বাদ দিলে সবার অভিজ্ঞতায় মিনিমাম 5 বছর, মিনিমাম 5 বছর। তো 5 বছর যখন আপনি ইন্টারন্যাশনাল সার্কিটে বিলং করছেন, খেলছেন, অন অ্যান্ড অফ খেলছেন, হয়তো আপনি দল থেকে বাদ পড়ছেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কিভাবে খেলতে হয়, কঠিন পরিস্থিতিতে কিভাবে দলকে সাহায্য করতে হয়, কিভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়, এই জিনিসগুলো আপনার মাথায় একদম ডিফল্ট সিস্টেমের মতো সেট হয়ে যাওয়ার কথা। সো অভিজ্ঞতার মূল্যটা কখন? যখন আপনি কঠিন পরিস্থিতিতে আপনার অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে পারবেন। আরও স্পেসিফিক করে বললে ক্রাঞ্চ সিচুয়েশন, কঠিন পরিস্থিতি, ম্যাচ বের করে নিয়ে আসতে পারবেন। হার্দিক পান্ডিয়া ভারতকে যেভাবে ম্যাচটা জেতালেন পাকিস্তানের বিপক্ষে, এই যে পরিস্থিতি অনুযায়ী নিজের প্রজ্ঞা এবং অভিজ্ঞতার প্রকাশ, মাথা ঠান্ডা রাখা, পরিস্থিতি বুঝে আপনি ব্যাটিং করেন কিংবা বোলিং, পরিস্থিতি বুঝে, অপোনেন্টকে বুঝে আপনার সেই অভিজ্ঞতার মূল্যটা মাঠের খেলার সিচুয়েশনে প্রয়োগ করা, এগুলোই আসলে ভালো প্লেয়ার, টপ প্লেয়ার, গ্রেট প্লেয়ারের মধ্যে পার্থক্যগুলো ডিফাইন করে। আর ওই অভিজ্ঞতা যদি বলি, বাংলাদেশের যে অভিজ্ঞতাটা রয়েছে, অভিজ্ঞতার ঝুলি যতখানি সমৃদ্ধ, এই সমৃদ্ধ যে ব্যাপারটা সেটা তো আপনার মাঠের ক্রিকেটে দেখাতে হবে। সো আলটিমেটলি বাংলাদেশকে এই জায়গাটাতেই আমার মনে হয় আফগানিস্তানকে চেপে ধরতে হবে। কেননা আফগানিস্তানের দল যত ভালোই হোক, তাদের কারেন্ট পারফরমেন্স যত ভালোই হোক, শ্রীলঙ্কার বিপক্ষে তারা যত ডমিনেটিং পারফরমেন্স করে জিতুক, দিন শেষে আফগানিস্তানের দল হিসেবে অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের যেতে বেশি না। বাংলাদেশ এই জায়গাটাতেই আফগানিস্তানকে মাত দিতে পারে বলে আমার বিশ্বাস। সেজন্য অভিজ্ঞতা অনুযায়ী পারফরমেন্স করতে হবে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটাকে কিভাবে সাজাবেন, একাদশটা কি হবে, সেই ব্যাপারে আপনার কাছ থেকে কি আভাস মিলতে পারে? দেখেন, আমার কাছে কোনো আভাস নেই। গত 5 বছরের মধ্যে এই প্রথমবার দল সম্পর্কে আমার কাছে কোনো আভাস নেই। এটার একটা অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের যে 3 জন স্পেশালিস্ট ওপেনার নিয়ে খেলতে গেছে, যে কোনো দর্শককে জিজ্ঞেস করেন, যে কোনো বিশ্লেষককে জিজ্ঞেস করেন, 3 জন ওপেনারের কোন 2 জন খেলবেন বা 2 জন আদৌ ওপেন করবেন কিনা কেউই নিশ্চিত না। মানে টিমের সেটআপটা এখন এতখানি ভঙ্গুর হয়ে গেছে, কিংবা প্রত্যেকটা জায়গায় এতখানি দ্বিধা তৈরি হয়েছে যে আপনি ওপেনার দিয়ে ওপেন করাবেন কিনা এটা নিয়েও আপনাকে চিন্তা করতে হচ্ছে। নইলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে মুশফিককে দিয়ে ওপেন করানো হতে পারে, এই শব্দ উচ্চারণ হতো না। সো ওই শব্দ হচ্ছে প্রপার ইন্ডিকেশন যে আপনি ঠিক কোন প্ল্যানে যাবেন, এটা নিয়ে আপনি দ্বিধায় আছেন। এই দ্বিধা থাকার যথেষ্ট কারণ রয়েছে। যখন আপনি T20-তে দিনের পর দিন খারাপ করবেন জিম্বাবুয়ের মতো দলের এগেনস্টে, সেখানে গিয়ে আপনি সিরিজ হেরে আসবেন, তখনই দ্বিধা তৈরি হওয়া এবং শঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক। আমি পার্সোনালি যেটা ফিল করি, এটা হচ্ছে আমার পছন্দ। বেসিক হিসেবে আপনি যদি যান, আপনার 3 ওপেনারের 2 জনকেই খেলানো উচিত। নইলে আপনি ওপেনার কেন টিমে নিয়েছেন? ওপেনার নিয়েছেন ওপেনিং করানোর জন্যই। সো ওই জায়গাটা হচ্ছে বেসিক জায়গা, প্রসেসের জায়গা। আমি যেটা মনে করি যে বাংলাদেশ টিম আসলে যে 11 জন সাজাবেন, এই 11 জনের পার্টিকুলার যে রোলগুলো, এই রোলগুলো আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারকে বুঝিয়ে দেওয়া খুব ইম্পর্টেন্ট। যে ভাই, তোমার দায়িত্ব এতটুকু, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যাকে যে রোলটা দেওয়া হবে তিনি যদি সেই রোল পালন করতে ব্যর্থ হন, অবশ্যই তারপরও সেই প্লেয়ারকে, সেই ক্রিকেটারকে পিঠ চাপড়ে দিতে হবে যে ভয়ের কিছু নাই। তাকে ওই বিশ্বাসটা দিতে হবে যে তুমি যদি ফেইলও করো তাও তোমাকে কেউ কিচ্ছু বলবে না। ওই ফ্রিডমটা, ওই সাহসটা ক্রিকেটারদের দিতে হবে। আমি পার্সোনালি ফিল করি যে
ওপেনিং সাব্বিরকে করানো উচিত, বিজয়ের সঙ্গে সাব্বির, তারপর অন্যান্য যারা আছেন আফিফ, সাকিব, রিয়াদ, মুশফিক, শেষের দিকে আপনি 2-3জন অলরাউন্ডার খেলাতে পারেন। সো ওই একটা জায়গা। এবং আরেকটা জায়গা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, এটা পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ দেখে আমার মনে হয়েছে, যেহেতু আরব আমিরাতের কন্ডিশনটা অনেক বেশি গরম, এখানে পেসারদের ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা খুব বেশি। পাকিস্তানি পেসাররা জাতিগতভাবেই হোক বা ফিটনেসের কারণেই হোক বাংলাদেশের পেসারদের চাইতে স্ট্রং, এটা না মানার কোনো কারণ নেই। তো তারা যেভাবে স্ট্রাগল করেছে ওটা কিন্তু বাংলাদেশের পেসারদের ক্ষেত্রে হতে পারে। আপনি যদি 2 পেসার নিয়ে একাদশ সাজান, একজনের যে ক্র্যাম্প হবে না আপনি বলতে পারবেন না, তখন আপনি কী করবেন? দেখা গেল উইকেটের শেষ দিকে বা শুরুর দিকে যে কোনো সময় পেস ভালো কাজে দিচ্ছে, তখন কিন্তু আপনি ব্যাকফুটে থাকবেন। এই ছোট ছোট বিষয়গুলো আছে। আপনি লেফট আর্মার, আপনার নাসুম আছে, সাকিব তো ক্যাপ্টেন, নাসুমকে আপনি খেলাবেন কি খেলাবেন না? এর আগেও আমরা দেখেছি লেফট আর্মার ব্যাটসম্যানদের এগেনস্টে অনেক সময়ই সাকিব কিছুটা স্ট্রাগল করেছেন। আমরা এর আগেও ওয়েস্ট ইন্ডিজে দেখেছি যে একটা পার্টিকুলার সিচুয়েশনে রিয়াদ সাকিবকে আর বলিংয়ে আনেননি, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। পরবর্তীতে জানা গেছে অসমর্থিত সূত্র থেকে লেফট হ্যান্ডার ব্যাটসম্যানের এগেনস্টে সাকিব নিজে বল করতে চাননি। সো এই সিচুয়েশন এখানে হতেই তো পারে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় বেস্ট 11 সাজানোর ক্ষেত্রে কমপক্ষে 7জন ব্যাটসম্যান অলরাউন্ডার সহ হিসেব করলে সেটা 8 ব্যাটসম্যান পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে। সো ওই রকম একটা বেস্ট 11 ব্যালেন্স 11 সাজানো উচিত। এবং ব্যালেন্স 11 হোক বা কম ব্যালেন্সের 11 হোক, পাওয়ার প্লের প্রপার ইউজ, মিডল ওভারগুলোতে বাংলাদেশ যে 117-18 স্ট্রাইক রেটে রান করে, এই 17-18 স্ট্রাইক রেট থেকে 125-30-এ নিয়ে যাওয়া, এবং শেষ 4 ওভারে আগে যদি ব্যাটিং করে 40-50-এর টার্গেট, শেষ 4 ওভারে যদি বাংলাদেশ পরে ব্যাট করে 40-50 করতে হবে, এই মানসিকতাগুলো থাকা খুব ইম্পর্ট্যান্ট। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আফগানিস্তানকে আবারও বলছি সমীহ করতে হবে, সম্মান করতে হবে, ভয় পাওয়া যাবে না। আলোচনা মোটামুটি গভীর আলোচনা শেষ। আমরা একটা শেষ বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো দর্শকদের। আমাদের দেশের দর্শকরা অনেক আবেগপ্রবণ, আমরা দর্শকদেরকে ছোট করছি না, কিন্তু আমাদের আবেগের জায়গাটা এত বেশি যে আমরা খুব বেশি হতাশ হয়ে যাই। আফগানিস্তানের সাথে হারলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে না। আমরা যদি চিন্তা করি, আমাদের যে খুব বেশি আশা না থাকে, অল্প আশা নিয়ে খেলা দেখতে বসি, আনন্দ করি, যদি দুঃখ হয় দুঃখ আসুক, কিন্তু দর্শকদেরকে এই আবেগটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, এটি তো আমাদের বিল্ট ইন বোধ হয়। আপনার কথার মধ্যে উত্তর আছে, সেটা হচ্ছে যে দিন শেষে এটা একটা খেলাই, এর চেয়ে বেশি কিছু না। সো খেলাটা এনজয় করা। বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে বেশিরভাগ যে অভিযোগটা শোনা যায় যে তারা চাপ নিয়ে মাঠে নামে, খেলাটা এনজয় করতে পারে না। আমার মনে হয় বাংলাদেশে যারা ভক্তরা আছেন তাদের মধ্যেও ওই খেলাটাকে উপভোগ করার চাইতে হায় হায় বাংলাদেশ হেরে যাবে নাকি, বাংলাদেশকে জিততে হবে, এই যে চাপটা, এই চাপটা থেকে বের হতে হবে, মনস্তাত্ত্বিকভাবে বের হতে হবে। এবং আলটিমেটলি এই চাপটা যদি বাংলাদেশের ক্রিকেটাররা মানে তাদের উপরে ফিল না করতেন, দর্শকরাও কিন্তু ফিল করতেন না। ক্রিকেটাররা বা ক্রিকেট ম্যানেজমেন্ট চাপ ফিল করে বলেই দর্শকরা এটা খুব ভালো বুঝতে পারেন তাদের কথা থেকে বা তাদের বিভিন্ন প্রেস কনফারেন্স থেকে বা তাদের বিভিন্ন মন্তব্য থেকে। সো ওই প্রেশারটা দর্শকরাও ফিল করেন। আপনি খেয়াল করে দেখবেন, আপনি অস্ট্রেলিয়াতে গিয়েছেন, ওয়ার্ল্ড কাপ কভার করেছেন, আমি যদি ভুল না করি অস্ট্রেলিয়াতে ক্রিকেট তৃতীয় নাম্বার খেলা পছন্দের দিক থেকে, তারা তো 3-4 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো দ্য পয়েন্ট ইজ, তারা ভালো দল, এই চাপটা কাটিয়ে তারা খেলাটা উপভোগ করতে জানে। হেরে গেলে হেরে যাবে, কিন্তু ওই যে চাপ নিয়ে মাঠে নামা এবং চাপটা দর্শকদের মধ্যে আস্তে আস্তে কনভার্ট হয়ে আসা, আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদেরকে খেলাটা সত্যিকার অর্থে উপভোগ করা থেকে একটু বিরত রাখে বা দূরে রাখে, এবং আমরা কখনোই পুরো মন দিয়ে আনন্দ নিয়ে খেলাটা উপভোগ করতে পারি না। হারুক জিতুক আমরা চাপ ফিল করি। অবশ্যই চাপ ফিল করা যাবে না, হারুক জিতুক যেটাই হোক সেটি আনন্দ নিয়ে করেন। চাপ ফিল করলেই বরং রেজাল্টটা খারাপ হতে পারে, এটি যেমন দর্শকরাও মনে করতে পারেন, একই সাথে আমাদের প্লেয়াররাও মনে রাখবেন, এবং আফগানিস্তানকে আমার মনে হয় খুব সহজেই তাহলে কাবু করা যাবে, এবং সেটি হলে এই এশিয়া কাপের বাংলাদেশের পরবর্তী যাত্রা সুখকর হবে।